আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমার কথা শুনবার জন্যে একটা কথা আমরা প্রায়শই আলোচনা করবার চেষ্টা করছি বা বলবার চেষ্টা করছি। অনেকেই করছেন যে এই অভ্যুত্থান বা বিপ্লবের স্পিরিট রক্ষা করে সরকার পরিচালিত হচ্ছে কিনা বর্তমান সরকার। স্পিরিট তো শুরু হওয়ার কথা সেই 1971-এর মুক্তিযুদ্ধ থেকে। তারপরে বহুবার বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। গত 15 বছর বহু মানুষ রক্ত দিয়েছে, নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, জীবন দিয়েছে, অনেকের খোঁজ পাওয়া যায়নি। সবই আমাদের সেই স্পিরিটের মধ্যে, চেতনার মধ্যে থাকার কথা, কিন্তু আমরা কি সেটা দেখছি? নতুন সরকার অন্তর্বর্তীকালীন মানুষের সমর্থন আছে, কিন্তু কতটা সংবিধান সম্মত সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও তুলতে পারেন। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকারকে দ্রুত নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাপ দেবে না। যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে এবং ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে তারাই হয়তো একটা মোটামুটি ভালো নির্বাচন হলে ক্ষমতায় যাবেন। নতুন সরকার গঠিত হওয়ার পরপরই তারা কিন্তু বলছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং এখন স্থায়ী কমিটির বৈঠকের পরে তারা বলছেন, সম্প্রতি একটা স্থায়ী কমিটির বৈঠক তারা করেছেন যে সংস্কারের জন্য সরকারকে তারা সময় দিতে চান, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারই সময় হলে নির্বাচনের দিকে হাঁটবে, এটা তারা মনে করেন এবং তারা সেটা বিশ্বাসও করেন। তারা যেমন 3 মাসের কথা, নির্বাচনের কথা বলছিলেন, আওয়ামী লীগও কিন্তু বিশেষ করে মিস্টার সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনিও কিন্তু বলছিলেন যে দ্রুত নির্বাচন দিতে হবে 90 দিনের মধ্যে। বিএনপি এখন আশা করছে যে নির্বাচন কবে হবে, কবে দিতে হবে সেটা তাদেরকে এখন আর বলতে হবে না, সরকারই ঠিক করবে। কেন তারা এটা বলছেন না সেটা হয়তো তারাই ভালো বলতে পারবেন, কিন্তু অনেকে যদি এটা মনে করেন যে আসলে অনেক কিছু তারা এখন নিয়ন্ত্রণ করছেন, অত্যুক্তি হবে না খুব একটা, কারণ প্রশাসনে বিভিন্ন জায়গায় এখন তাদেরকেই মূলত দেখা যাচ্ছে, এবং বিএনপির এই আকাঙ্ক্ষা বা বিএনপির এই যে চাওয়া সেটাকে এখন অনেকেই ভালোভাবে নিচ্ছেন যে তারা একটা নির্বাচন চাইছে না, কারণ মানুষ আওয়ামী লীগের উপরে অনেক বিরক্ত, অনেক ক্ষুব্ধ, এবং মানুষ যে আবার বিএনপির ব্যাপারে খুব আশাবাদী সেটাও তারা বলছেন না বা কেউ মনেও করছেন না। তো আমরা যেটা মনে করি যে এই যে বিএনপি যে চাপ দিচ্ছে না, এবং একটা প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার চাপ মুক্ত থেকে কাজের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ একটা তৈরি হয়েছে, এটা তাদের জন্য সহায়ক। কিন্তু এখন কথা হচ্ছে যে সংস্কার বা রিফর্মের নামে আমরা তো শুধু পদায়ন দেখছি, কিছু চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে, আবার কিছু চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। পদায়ন কেউ কেউ মনে করেন সংস্কারের অংশ, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, আসলে কি পদায়ন সংস্কারের অংশ? এই নিয়োগ বাতিল এগুলো কি সংস্কারের অংশ? আইনি ও কাঠামোগত এবং প্রতিষ্ঠানের যে নীতিগত পরিবর্তনের জন্য শুধুই পদায়ন, নিয়োগ, বদলি, চাকরি চুক্তি যথেষ্ট কিনা এই প্রশ্ন তুলবার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারে যারা আছেন তারা সবাই যেমন আন্দোলনের সক্রিয় ভূমিকা থেকে আসেননি না গত 36 দিনের এই আন্দোলনে কিংবা তার পেছনেও 15, 16, 17 বছরে, তেমনি নতুন পদায়নের মাধ্যমে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখন আসছেন বা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেক বিতর্কিত ব্যক্তিও কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছেন, তাদেরও এই অভ্যুত্থানে কতটা ভূমিকা ছিল, গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে বা কারো কারো ভাষায় বিপ্লবে, তা নিয়েও প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছেন, এবং আমি মনে করি সঙ্গত প্রশ্নই তুলছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন তারা তুলছেন। ফলে এইসব নিয়োগ যতই প্রয়োজনীয় হোক, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন একটা রিশাফলিং দরকার আছে, কারণ আওয়ামী লীগ যেভাবে পলিটিসাইজ করে গেছে, এবং সেটা এই অদল বদল দিয়ে কতটা আপনি ঠিকঠাক করতে পারবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু যেটা আমি বলছিলাম যে এইসব নিয়োগ যতই প্রয়োজনীয় হোক, সরকার পরিচালনার মূল
নীতিতে জনগণের অভ্যুত্থান বা জনগণের অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে কিন্তু মানুষ দেখতে চায়, সাধারণ জনতা দেখতে চায়, আমরা সবাই দেখতে চাই। আবার ওই গোড়ার প্রশ্নে যাই, সেই স্পিরিটটা আসলে কি? আমরা সবাই জানি, যেমন ধরেন গত 17 বছর ধরে বা তারও আগে অনেক বছর ধরে আওয়ামী লীগের একটা বয়ান ছিল, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা কিন্তু তারা কোনোদিন স্পষ্ট করেও বলতো না। শুধু মুক্তিযুদ্ধের পক্ষে আমি এটা বললেই হলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেই হলো। এর সঙ্গে চেতনার কতখানি সম্পর্ক সেটা কিন্তু তারা কোনোদিন এক্সপ্লেইনও করেনি, না তাদের কাজ দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করেছে। তো আমি যেটা বলছিলাম যে স্পিরিটটা কি, সেটা আসলে আমরা সবাই কম বেশি জানি। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী অভ্যুত্থান। বাংলাদেশের সমাজে রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সেটা মানুষে মানুষে বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ গোত্রে বৈষম্য থাকবে না, নারী পুরুষে বৈষম্য থাকবে না, আঞ্চলিকতায় বৈষম্য থাকবে না, কিচ্ছু থাকবে না। দেশে গণতন্ত্র থাকবে, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে। প্রত্যেক নাগরিকের, তিনি যেই হন না কেন, যে কোনো ধর্মের হন না কেন, যে কোনো বর্ণের হন না কেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হন না কেন, অধিকার তার সমান থাকবে। অধিকার ক্ষুণ্ণ হলে তিনি আইনের আশ্রয় প্রত্যাশা করবেন এবং তিনি আইনের আশ্রয় পাবেন, ন্যায় বিচার পাবেন। সেটা হচ্ছে চেতনা। তো আমি যেটা বলছিলাম যে এই যে বৈষম্য বিরোধী অভ্যুত্থান, সেটাই হচ্ছে চেতনা। তার মানে দাঁড়াচ্ছে যে যারা দেশ পরিচালনা করছেন তারা কত দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন, সেটা যেমন জনগণ দেখবেন, সবাই ওয়াচ করছেন, গোটা পৃথিবী করছে, আমরা করছি, গণমাধ্যম করছে, গবেষণা প্রতিষ্ঠানগুলো করছে, নাগরিক সমাজ করছে। তেমনি এই সরকার পরিচালনায় অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে স্পিরিট কাজ করছে, নাকি যে যার আখের গোছাতে চেষ্টা করছে, সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ নজরে রাখবে। কারণ বাংলাদেশের জনগণ আসলে 53 বছর ধরে নানাভাবে কম বেশি প্রতারিত হয়েছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং সর্বশেষ গত 15-16 বছর শেখ হাসিনা তাদেরকে যেভাবে ব্যবহার করেছেন এবং তার সরকার ব্যবহার করছে, প্রতারণা করেছেন, সেটা বিস্ময় করতে বটেই। সেটা শুনলে মানুষকে আট করতে হয়। সো আমরা কেউই আশা করি না সব কিছু রাতারাতি ঠিক হয়ে যাবে। একজন নোবেল লরিয়েট বিশ্বখ্যাত মানুষ আমাদের সরকার প্রধান বলেই আমরা সব আমূল পাল্টে ফেলতে পারবো অল্প কয়েকদিনের মধ্যে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন যে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। সংস্কার করবার পরে, সংস্কার হওয়ার পরে নির্বাচন দেবে সরকার। কিন্তু সংস্কারের জন্য একটা নীতিগত অবস্থান লাগে, নৈতিক অবস্থান লাগে। সেখানে একটা দলকে সরিয়ে অন্য আরেকটা দলের লোকদের পদায়ন কোনো নীতিগত অবস্থান হতে পারে না। এটা কোনো নীতির বিষয় না। এটা জাস্ট এক শক্তিকে সরিয়ে আরেক শক্তিকে বসানো। শক্তি ভালো কি মন্দ সেটা কিন্তু এখানে বিবেচনা আমরা দেখছি কিয়োগ দেয়া হচ্ছে, জনতা পৃষ্ঠ তুলছে, বদলে দেয়া হচ্ছে, আরেকজনকে নিয়ে আসা হচ্ছে। হয়তো ওই রকম প্রশ্ন উঠছে না, কিন্তু তিনি কি যোগ্য না অযোগ্য সেটা কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে না। সো যে কথা আমি বলতে চাই যে এই পদায়ন, নিয়োগ, বদলি, চর দখলের মতো এক একটা প্রতিষ্ঠানকে দখল করার বদলে যদি বিগত দিনের গণ আন্দোলনের স্পিরিটকে সামনে রেখে যদি সংস্কারকে এগিয়ে নিয়ে যায়, তাহলে সেটা কাজের কাজ হবে। অন্যথায় ওই যে বলে না বাংলায়, যেই লাউ সেই কদু, আমরা সেরকম একটা অবস্থার মধ্যে কিন্তু ঢুকে পড়তে পারি। সেটা কারোর জন্য কল্যাণকর হবে না। যারা পতিত তাদের জন্য না, যারা স্বপ্ন দেখছেন এবং সঙ্গত কারণে দেখছেন তাদের জন্য না, আমাদের জন্য না। আর এই জন্য ছাত্রদের শুধু মাঠে থেকে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সঙ্গে যারা ছিলেন, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলে হবে না।
আমি এর আগে বলেছি তাদের সরকারে থাকতে হবে না, তাদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে, কিন্তু শুধু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলে হবে না। আমলাতন্ত্রের জটিল এবং রাষ্ট্রের গুরু ব্যাপারগুলোর জনবান্ধব, অবশ্যই জনবান্ধব সংস্কার করতে দরকার, অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে। অভ্যুত্থানে যাদের নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল, সাধারণ জনগণের দিক থেকে চিন্তা করে নীতি এবং কৌশল নিতে পারে এমন সব লোকদের খুঁজে বের করা। আমরা সবাই জানি তারা কোথায় আছেন, কারা, এবং তাদের হাতে আসলে দায়িত্ব দেয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সরকার পরিচালনার দায়িত্ব, সংস্কারের দায়িত্ব, যাই বলি না কেন। ছাত্র যে এখনো মাঠে আছে, আমি মনে করি তাদের এই মাঠে থাকা বরং এই বার্তাটাই দিচ্ছে যে প্রশাসন এখনো সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারছে না। সব কিছুর উপর সরকারের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি, এবং ছাত্ররা গিয়ে নানান জায়গায় নানান কিছু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, এটা করছে ওটা করছে। সেটাও যে খুব ভালো কিছু, শৃঙ্খলার মধ্য থেকে কিছু করা, সেটাও কিন্তু বলা যাবে না। এগুলো নিয়ে নানা উদ্বেগের যথেষ্ট কারণ আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে অবস্থার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, এই অবস্থা যদি বেশি দিন চলতে থাকে, এবং এই অবস্থাটা বেশি দিন চলতে থাকলে সরকারের সফলতা নিয়ে জনমনে প্রশ্ন উঠবে। জনগণ সবসময় কিছু না কিছু চায়, জনগণ দেখতে চায় আপনি ডেলিভার করতে পারছেন কিনা। কাজেই শুধু একটি মাত্র দলের বদলে অন্য আরেকটি দলকে পদে বসানোর নীতি না নিয়ে বৈষম্য, সমাজে রাষ্ট্রে যে বৈষম্য আছে সেটা নিরসনের জন্যে সেবা মনস্ক মানুষদের দায়িত্বে ডেকে আনতে হবে, এবং যাদের প্রতি মানুষের আস্থা আছে, মানুষ যাদেরকে চেনে বোঝে। অচেনা হলেই কেউ খুব ভালো হয়ে যাবেন এটাও মনে করবার কোনো কারণ নাই। তাহলে তো রাজনীতিবিদদের দিয়ে আর দেশ চালানোর কথা সারা পৃথিবী জুড়ে কেউ ভাবতো না। চেনাটাও খুব জরুরি। মোট কথা হচ্ছে, বা বোদ্ধা কথা হচ্ছে, যে সরকার পরিচালনা করবার ক্ষেত্রে প্রতিটি স্তরে বিগত দিনের আন্দোলন, সংগ্রাম এবং অভ্যুত্থানের স্পিরিটটাকে প্রতিফলিত যদি করা যায়, তাহলেই এই সরকার সফলতার পথে হাঁটবে। এই সরকারের সফলতার পথ অনেকটাই সহজতর হয়ে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমিও জানি যে এই কথাটা বলা যত সহজ, বাস্তবরূপে রাষ্ট্রের পরিচালনায় তা ফুটিয়ে তুলতে পারা তত সহজ নয়। এর আগের দিন আমি বলেছি যে অভ্যুত্থান করা অনেক কঠিন কাজ, কিন্তু তার চেয়ে কঠিন হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা, সেই অভ্যুত্থানের স্বপ্নগুলো প্রতিপালন করা। কিন্তু এই কঠিন কাজটি করতে হবে বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে। সব মিলিয়ে যদি আমি আলোচনাটা শেষ করতে চাই, তাহলে বলবো যে এই সরকারকে সফল হওয়া ছাড়া বাংলাদেশের ঘুরে দাঁড়ানো, অন্তত নিকট ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আর কোনো বিকল্প নেই। এই সরকারকে সফল হতে হবে, আমাদের সবাই মিলে তাকে সফল করতে হবে। ফলে পদায়ন, বদলি, নতুন নিয়োগ, বাতিল, এগুলো হচ্ছে ভালো কথা, কিন্তু তাতে অভ্যুত্থানের সঙ্গে, স্পিরিটের সঙ্গে, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কত সংগতি আছে সেটা খুঁজে দেখতে হবে। এবং সেটা যদি প্রতিফলিত না হয়, তাহলে দ্রুততম সময়ে যেন আবার পরিবর্তন করে ফেলা হয় যে কোনো সিদ্ধান্ত পরিবর্তনে কোনো দোষের কিছু নেই। আরও একটি কথা আমাদের মাথায় রাখতে হবে, মগজের মধ্যে ভালোভাবে ঠুকিয়ে রাখতে হবে, এই সরকারটা হচ্ছে একটা বিশেষ পরিস্থিতির সরকার, একটা জরুরি সরকার, তার কাজগুলো জরুরি। কাজেই যারা বিভিন্ন ধরনের তত্ত্ব কথা বলে তাদের সার্বভৌম সরকার বা তাদেরই জনগণের ভোটে নির্বাচিত সরকারের মতো মেনে নিতে হবে।
এইসব উপদেশ যারা দিচ্ছেন, আমি মনে করি যে তারা গণতন্ত্রের বন্ধু নন, তারা বাংলাদেশের ভালো চান না। এগুলো হচ্ছে প্রথা প্রতিষ্ঠান বিরোধী কথা, এগুলো কোনো স্বীকৃত কথা নেই। অনেকেই এসব কথাবার্তা বলছেন নিজেদের স্বার্থ থেকে, বুঝতে অসুবিধা হয় নাই। সব স্বার্থ তারা আমরা প্রকাশ্যে দেখি না, অপ্রকাশ্যে অনেক স্বার্থ আছে। গণতন্ত্রের অন্যতম কথা হচ্ছে জনগণের ভোটে জনপ্রতিনিধি হতে হবে, এটা প্রাথমিক কথা। জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হলেই গণতন্ত্র হয়ে যাবে সেটাও নয়। আবার সেই জনপ্রতিনিধিরা নির্বাচিতরা যে গণতান্ত্রিক আচরণ করবেন সেটাও সবসময় আশা করা যাবে না, কিন্তু এই শর্তটা আমাদের মানতে হবে। এর বাইরে, অর্থাৎ নির্বাচন ছাড়া গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্র নয়। এর বাইরে কোনো কথার গুরুত্ব নেই। ফলে জনগণের ভোটের সুযোগ তৈরি করবার জন্য যে ধরনের সংস্কার দরকার তা করে দ্রুত নির্বাচনের দিকে হাঁটাই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এর বাইরে অনেক সংস্কার করতে হবে, শাসন কাঠামোয়, রাষ্ট্র কাঠামোয়, রাজনীতিতে, অর্থনীতিতে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সবাইকে মিলে করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংস্কার দরকার আছে, আমাদের চিন্তার জগতে সংস্কার দরকার আছে, এবং সেটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকারও করবে। বরং এই সরকার যেটা পারে যে তাদেরকে, রাজনৈতিক দলগুলোকে যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন, এমন একটা প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসা যারা যেন অঙ্গীকারগুলো করতে বাধ্য হয় যে ভবিষ্যতে তারা কি করবেন। আমি এই সরকারের সাফল্য চাই, কিন্তু একই সঙ্গে আমি এটাও চাই যে যেহেতু এখানে বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাদের শেষটা যেন সম্মানের সঙ্গে হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।